গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প জেনারেশন গ্যাপ, লিখেছেন অপূর্ব গুপ্ত। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। সেদিন সন্ধেবেলা অফিস থেকে বাড়ি ফিরে আমার মাথা গরম হয়ে গেল। আমার ছেলে রিকি দেখি কিনা ল্যাপটপ নিয়ে বসে গেম খেলে যাচ্ছে। ক্লাস 12-এ পড়া ছেলে সন্ধেবেলা পড়াশোনা ছেড়ে গেম খেলছে, এটা দেখলে কোন বাপের মেজাজ গরম হয় না? অফিসের ব্যাগটা ঢাউ সোফায় ফেলে দিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে একবার মুখ তুলে আমাকে দেখে আবার গেমে মন দিল। আশ্চর্য বেপরোয়া। এটা কি হচ্ছে রিকি? আমি বেশ রাগী গলায় জিজ্ঞাসা করলাম। গেম? রিকি একেবারেই রিল্যাক্সড। এটা গেম খেলার সময়? সারাদিন বই মুখে নিয়ে থাকতে ভালো লাগে না? তাই নাকি? তুমি সারাদিন বই মুখে নিয়ে বসে থাকো? জানতাম না তো। আমি বেশ বিদ্রূপের সুরেই বললাম, তাহলে লাস্ট টেস্টের রেজাল্ট এত খারাপ হলো কেন? এমন কি কোনো কথা আছে যে জীবনের সব টেস্টের রেজাল্ট ভালো করতেই হবে? রিকি ল্যাপটপটা পাশে রেখে উঠে দাঁড়ালো। স্বাভাবিক গলায় প্রশ্ন করল, তুমি পেরেছো বাবা জীবনের সব পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে? আমার ছেলের কথা বলার ধরন আমাকে আরোই রাগিয়ে দিচ্ছিল। এই জেনারেশনের বাচ্চাদের লঘুগুরু জ্ঞান নেই। বিরক্ত হয়ে বললাম, তুমি বড্ড মুখে মুখে কথা বলো। বড়দের সম্মান করার ব্যাপারটা তোমার মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝে বেডরুমের দিকে পা বাড়ালাম। বুঝলাম রিনি, আমার বউ, এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি। তুমি কিন্তু আমার কথার জবাব দিলে না বাবা। আমি দাঁড়িয়ে গেলাম। পেছনে ফিরে আমার প্রায় 18 ছোঁয়া ছেলেকে দেখলাম। কাছে এসে ওর কাঁধে হাত রেখে সামান্য হাসলাম। বললাম, না আমি পারিনি, আর তাই তোমাকে ঘিরেই স্বপ্ন দেখি। বাবা, তোমার কি মনে হয় না তুমি একটা অবাস্তব অসম্ভব স্বপ্নের বোঝা আমার কাঁধে চাপিয়ে দিচ্ছ? বোঝা? হ্যাঁ বাবা, যা তুমি পারোনি তা আমাকে পারতেই হবে। দুটো মানুষের স্বপ্ন কি এক বিন্দুতে এসে মিলতেই হবে? না রিকি, তা নয়। তবে আমরা চাই তুমি একজন ভালো মানুষ তৈরি হও। রিনির গলা পেয়ে আমরা দুজনেই পেছনে ফিরলাম। রিনি বোধহয় এক্ষুনি অফিস থেকে ফিরল, দরজা খোলাই ছিল। সম্ভবত আমাদের কিছু কথোপকথন তার কানে গিয়েছিল। গুড পয়েন্ট মা। রিকি মায়ের দিকে তাকিয়ে বলল, ভালো মানুষ। আমি এই কথাটার মানে বুঝতে পারি না। ভালো মানুষ কি হয় মা? রিনি টেবিল থেকে জলের বোতল খুলে ঢকঢক করে গলায় ঢালল। তারপর এসিটা বাড়িয়ে দিয়ে বলল, ভালো মানুষ মানে মনুষ্যত্বপূর্ণ একজন মানুষ যার বিবেক বুদ্ধি থাকে। তোমরা ভালো মানুষ? রিকির ঠোঁটের কোণে হালকা হাসির রেখা। তার মানে? রিনির ভুরু কুঁচকে গেল। নাও প্লিজ ডোন্ট মাইন্ড। আমাদের আত্মীয় পীযূষ কাকারা গরিব বলে বাবা আমাদের দেশের জমি বিক্রির টাকা কাকাকে দিয়ে দিয়েছিল। তাই নিয়ে তুমি কত অশান্তি করেছিলে, তোমার মনে আছে মা? তখন আমার ক্লাস 9। কতবার যে বাবাকে সো কল্ড ভালো মানুষই নিয়ে তিরস্কার করেছিলে, সে কথা তোমার মনে আছে? আমি নির্বাক হয়ে রিনির দিকে তাকালাম। তার মুখ ফ্যাকাশে। রিকি, রিনি চেঁচিয়ে উঠল, একদম আজে বাজে কথা বলবি না। আজ হঠাৎ ওদের কথা কেন বলছিস? সত্যি করে বলতো, পীযূষ ফোন করেছিল নাকি ওর বউ মানসী? রিনি ফুঁসে উঠল, আমার ফ্যামিলি স্পয়েল করতে চাইছে। রিল্যাক্স মা,
রিকি হাত তুলে বলল, কেউ ফোন করেনি। তোমার ভালো মানুষ হবার কথায় ঘটনাটা জাস্ট আমার মনে পড়ল। আর এটাও মনে পড়ল ওই ঘটনার কিছুদিনের মধ্যেই কোন একটা চ্যারিটেবল সংস্থার ফাংশনে তুমি আমায় নিয়ে গিয়েছিলে। সেখানে নাকি কত টাকা ডোনেট করেছিলে, একজন ফিল্ম অ্যাক্ট্রেসের সাথে ছবি তুলেছিলে। হ্যাঁ, তুলেছিলাম। আমার টাকা আমি ডোনেট করেছি, তাতে কার কি বলার আছে? রিনি ঝাঁঝিয়ে বলল। আমি চমকে উঠলাম। বছর 3 আগে বন্ধুর চ্যারিটেবল ট্রাস্টে রিনি আমায় না জানিয়ে একটা মোটা অঙ্কের টাকা ডোনেট করেছিল একটু প্রচার পাবার আশায়। ব্যাপারটা জানতে পেরে আমি যখন ক্ষোভ প্রকাশ করেছিলাম, তখনও রিনি ঠিক এই জবাবই দিয়েছিল। রিকি বলল, না মা, কারোর কিছু বলার নেই। কিন্তু আমি সেদিন খুব অবাক হয়েছিলাম জানো। ভাবছিলাম যে মা অচেনা লোকেদের খাওয়া পড়ার জন্য এমন উদারভাবে দান করতে পারে, সেই মায়ের নিজের গরিব আত্মীয়কে সাহায্য করতে এত কুণ্ঠা কেন? বেশি বড় বড় কথা বলিস না রিকি। কেউ গরিব নয়। ফ্যামিলি পলিটিক্সের তুই কি বুঝিস? ওরা তোর বাবাকে বোকা বানায় আর মাথায় টুপি পরায়। কিন্তু তোর তো দেখছি দারুণ স্মৃতিশক্তি। কত পুরনো কথা মনে রেখেছিস আর মায়ের মুখে মুখে তর্ক করছিস। তাহলে পড়াশোনায় এই স্মৃতিশক্তিটা কাজে লাগাস না কেন? রেজাল্ট ভালো হয় না কেন? শেষের কথাগুলো রিনি বেশ ব্যঙ্গের সুরে বলল। ভালো মানুষ হতে গেলে কি ভালো রেজাল্ট করতেই হয়? রিকিও যেন আজ মা বাবাকে হারাতে বদ্ধপরিকর। একটু ভেবে বলল, আবার এই ভালো রেজাল্টের পেছনেও তো কম্পিটিশন আর ল্যাং মারামারির ব্যাপার আছে। ওই যে বললে পলিটিক্স, সেই কোন ছোটবেলা থেকে তুমি আমায় শিখিয়ে আসছো কিভাবে অন্যের কাছ থেকে কায়দা করে নিজের কাজ হাসিল করে নিতে হয়। আমাদের ক্লাসে বৈভব ব্যানার্জি তখন ফার্স্ট হতো, কিন্তু বৈভবকে আমার একটুও পছন্দ হতো না। বড় অহংকারী ছিল। আমার খুব ভালো লাগতো সঙ্গীতকে। সাধারণ ছেলে, পড়াশোনায় সাধারণ ছিল, কিন্তু খুব ভালো ছিল। তুমি বলতে ওসব অর্ডিনারি ছেলেদের সাথে মিশে কোনো লাভ নেই। ভালো ভালো ছেলেদের বন্ধু বানাও। ভালো ভালো মানে যারা ক্লাসের টপার। তুমি বৈভবের মায়ের সাথে বন্ধুত্বও করে নিয়েছিলে বৈভবের ভালো রেজাল্টের গোপন ফর্মুলা জানতে। আমার জন্মদিনে ক্লাস টপাররা আমাদের বাড়িতে আসতো। সঙ্গীতের মতো মিডল ক্লাস ফ্যামিলির মিডিওকার ছেলে পাত্তা পেত না। তাও আমার খুব পছন্দ বলে ওই স্কুলটা ছাড়ার আগে একদিন দয়া করে সঙ্গীতকে ডেকে ভাত খাইয়েছিলে। তারপর তো এই বড়লোক স্কুলটাতে চলে এলাম। বোধহয় সেটা করেই ভুল করেছি। ভেবেছিলাম ম্যানার্স শিখবে, বড়দের সম্মান করতে শিখবে। এখন দেখছি উল্টোটাই হয়েছে। কেবল ঔদ্ধত্য ছাড়া আর কিছুই শেখনি। তোমাদের বয়সে আমাদের বাবা মায়ের সাথে আমরা এভাবে কথা বলার সাহস দেখাতে পারতাম না। রিনি গজগজ করতে করতে বলল, আমি জানি তুমি রেগে যাচ্ছ মা। এইখানেই আমাদের মধ্যে জেনারেশন গ্যাপ। আমরা সোজা কথা সোজাভাবে বলতে পারি, তোমরা সেটা পারো না। রিকি হেসে বলল, জানো মা, উই আর ভেরি স্ট্রেট। আমাদের ক্লাসের আরুষ আগরওয়াল সেদিন বলছিল, জানিস আমাদের আগের জেনারেশনটা না বড় বেশি কনফিউজড জেনারেশন। না পেরেছে পুরনো ধ্যান ধারণা পুরোপুরি পাল্টে ফেলতে, না পেরেছে নিউ কনসেপ্ট মন থেকে মেনে নিতে। চিরকাল ঠিক ভুলের ডিলেম্মা নিয়েই থেকে গেল। রিনি আবার রেগে গেল। রাগী চোখে রিকির দিকে তাকিয়ে বলল, এই মারোয়ারির বখাটে বাচ্চাগুলোই স্কুলের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। নিজেদের তো বিজনেস ছাড়া আর কোনো কালচারের বালাই নেই। মোস্ট করাপ্টেড জাত। রিকি হো হো করে হেসে উঠল। হাসছিস যে? একটু আগে তুমি বলছিলে না অন্যদের রেসপেক্ট করার কথা? লুক অ্যাট ইয়োরসেলফ মা। না জেনে তুমি আরুষদের সম্পর্কে কিরকম কমেন্ট করলে?
আরুষের বাবা সিএ আর মা গাইনি। আর বাঙালিদের মধ্যে কারাপশন নেই? একটু ভেবে বলো মা। ও, তাহলে তো কথাই নেই। দুহাতে টাকা লুটছে আরুষের বাবা মা। রিনির বক্রোক্তি। শোনো রিকি, আরুষের বাবার অনেক টাকা, তাই সে টাকার জোরেই নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আর না দাঁড়ালেও কোনো ক্ষতি নেই। কিন্তু তোমার বাবার সরকারি চাকরি, তোমার বাবার অত টাকার জোর নেই যে তোমার পেছনে লাখ লাখ টাকা খরচা করবে। তাই বাজে তর্ক ছেড়ে দিয়ে পড়াশোনাটা মন দিয়ে করো। আমার বাবারও অনেক টাকা, সরকারি চাকরি তো কি হয়েছে? আমরা এত দামি ফ্ল্যাটে থাকি, দুটো গাড়ি আছে আমাদের, আবার 2-3 বার ফরেন ট্রিপও তো করেছি। টাকা না থাকলে এসব হয় নাকি? আমি তো জানি মা, মুখে যাই বলো, আমার হায়ার সেকেন্ডারির পর আমাকে ঠিকই কোথাও ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়ে দেবে। সবাই তাই করে। রিকি হা হা করে হাসতে হাসতে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আগেই এসব জেনে বসে আছো? রিনি চেঁচিয়ে বলল, শুনে রাখো, তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়তে হবে। আমরা সর্বস্ব দিয়ে তোমার ক্যারিয়ার বানাবো না। এখনই কথাবার্তার যা ছিরি, তাতে ভবিষ্যতে তোমার উপর আমরা আশাও করতে পারি না। রিকি ঘর থেকে বেরিয়ে এলো। আশ্চর্য শান্ত গলায় বলল, সত্যিটা কেন বলছো না মা? আসলে হতাশার অন্ধকারটা যে তোমরা নিজের চোখে দেখেছো, তাই আমাদের ওপর আশা করতে ভয় পাও। একটু আগে ভালো মানুষ হবার কথা বলেছিলে। ভালো মানুষ তো দূরের কথা, ভবিষ্যতে মানুষ হয়ে থাকতে পারবো কি না তাই জানি না আমরা। বিকজ উই আর আ রোবট জেনারেশন অ্যান্ড ইউ মেড আস রোবট। রিকি লম্বা লম্বা পা ফেলে আবার তার ঘরে ঢুকে গেল। আমি নিষ্পলক আমার ছেলেকে দেখছিলাম। কবে যে ছেলেটা এত বড় হয়ে গেল। এই বয়সের ছেলেরা এখন এত পরিণত। রিনি এবার আমাকে নিয়ে পড়ল। তুমি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের লেকচার শুনে গেলে? তোমার প্রশ্রয়ে ও এরকম বেপরোয়া হয়ে যাচ্ছে। ওকে দোষ দিয়ে লাভ নেই রিনি, আমি ম্লান হেসে বললাম। আমরা এই প্রজন্মকে মূল্যবোধ শেখাতে পারিনি। মনে পড়ছে ছোটবেলার কথা, আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। আমার ঠাকুরদারা আবার 2 ভাই এক বাড়িতে বাস করতেন। বিদ্রোহ করলেন আমার মা। এভাবে থাকা যায় না। 10 জন গার্জেন সারাক্ষণ মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। আমার বাবা ঠাকুরদা ঠাকুমাকে নিয়ে কলকাতায় চলে এলেন। আমি তাও ওদের স্নেহ ছায়ায় বড় হয়েছি। যা হোক, একসময় বিয়ে থাওয়া করলাম। ঠাকুরদারা ততদিনে গত হয়েছেন। তুমি এলে বাড়িতে, তোমারও সেই এক কথা, এভাবে থাকা যায় না, মতের মিল নেই। সেটাও ছিল জেনারেশন গ্যাপ, তাই না রিনি? তারপর তো বছর 2 পরে রিকি হলো, আর আমরাও বাসা বদল করে চলে এলাম কলকাতার অন্য প্রান্তে। কিন্তু তাতেও কি শান্তি এলো? আমরা স্বামী স্ত্রী থেকে হয়ে উঠলাম একে অন্যের রাইভাল। আমরা কি পেরেছি কোনোদিন পারস্পরিক সম্মান রক্ষা করতে? শুধু মেতে উঠেছি এক অদৃশ্য প্রতিযোগিতায়। সম্পর্ক ছাড়িয়ে বড় হয়ে উঠেছে ইগো। এই রকম পরিবেশে যেসব রিকিরা বড় হচ্ছে, তাদের কাছ থেকে কি করে আশা করি পুরনো মূল্যবোধ? আমরা ওদের প্রাচুর্য দিয়েছি, মূল্যবোধ দিতে পারিনি। মানবিকতা আমাদের কাছে মিডল ক্লাস মেন্টালিটি। আমি নিজের অজান্তেই মাথা নাড়লাম। রিকি আজ আমাদেরকে এক কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে গেল। আমাদের জন্য কি তাহলে শুধুই পড়ে থাকছে একবুক হতাশা? রিনির গলাটা ভাঙা ভাঙা শোনালো। রিনির প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে। আপাতত আমার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি জানি আমাদেরই মতো অসহায় হয়ে সময়ের দিকে তাকিয়ে আছে একদল ফ্রাস্ট্রেটেড পেরেন্টস অফ আ ফ্রাস্ট্রেটেড জেনারেশন।